আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের দ্বিতীয় পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আমি বললাম, কি হয়েছে তোমার? আজ তোমাকে অন্যরকম মনে হচ্ছে। এ কথা শুনেই রুহি কেঁদে দেয়। আমি বললাম, কি হয়েছে খুলে বলো। রুহি বলে, জানো আজ আমাকে দেখতে এসেছিল। আমি অবাক হয়ে বললাম, কি বলছো? রুহি বলে, তোমাকে আর বলছি কি। আমি বললাম, বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে গেছে নাকি? আমার কথা শুনে রুহি আবার কেঁদে ওঠে। আমি বললাম, আরে ছোট বাচ্চার মতো কাঁদছো কেন? রুহি বলে, ছেলে ভালো চাকরি করে, অনেক টাকা পয়সা আছে, মা বাবা রাজি হয়ে গেছে, মনে হয় এবারে বিয়ে আটকাতে পারবো না, এই বলে আবার কেঁদে ওঠে। ওর কথা শুনে আমার কথা থমকে গেল। আমাকে চুপ দেখে রুহি বলে, আমি বলে দিচ্ছি, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে না পেলে আমি বাঁচবো না। এই বিয়ে আমি কোনোদিনও করব না। দরকার হলে আমি আত্মহত্যা করব। তুমি ফিরে এসো তারেক, আমরা দূরে কোথাও চলে যাব, যেখানে থাকবে সমুদ্র, তার মাঝখানে বালু জল, সেখানে একটা ছোট্ট কুঁড়ের ঘর থাকবে, সেটাই হবে আমাদের সুখের ঘর। আমি আর পারছি না তোমাকে ছাড়া বাঁচতে, প্লিজ আমাকে নিয়ে যাও। এই বলে আবার ডুকরে কেঁদে ওঠে। ওর সাথে কথা বলতে বলতে আমি ছাদে চলে এসেছি। আমি বললাম, আমিও তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমিও বাঁচবো না, আর একটু ওয়েট করো। নতুন একটা চাকরি পেয়েছি, কয়েক মাসের মধ্যে বড়লোক হয়ে যাব, তারপর রাজার ভেসে আসবো তোমাকে জয় করতে। কথাটা বলার সাথে সাথে প্রচন্ড রকমের দমকা বাতাস বইতে লাগলো। মনে হলো কেউ যেন আমার কথাটা অপছন্দ করছে। এই ছাদেও একটা ছোটখাটো দোলনা আছে। আমার চোখ গেল সেদিকে। বাতাসের দোলনাটা খুব জোরে জোরে দুলতে লাগলো, মনে হচ্ছে এখনই ছিঁড়ে পড়ে যাবে। এসব দেখে আমি ভীত হয়ে পড়লাম। তাড়াতাড়ি পা চালালাম নিচে যাওয়ার জন্য, কিন্তু কেউ একজন আমাকে এগোতে দিচ্ছে না। মনে হচ্ছে এই বুঝে আমার পাটা শীতল হয়ে যাবে। মনে মনে দোয়া দুরুদ পড়লাম, তারপর কোনো রকম নিচে নেমে এলাম। ততক্ষণে ফোন কেটে গেছে। রুহির সাথে আর কথা হয়নি। রুমে এসে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিলাম। তারপর যা কিছু আছে তা গুছিয়ে নিলাম। বাড়ির মালিককে ঘর ভাড়া আর চাবি দিয়ে বিদায় নিয়ে বেরিয়ে এলাম। চলতে শুরু করলাম পুতুলকে বিয়ে করার উদ্দেশ্যে। বাড়ির গেটের কাছে এসে একজনকে পাওয়া গেল। নাম জিজ্ঞেস করতেই বলল আলী। এখানে যত বাজার সাজার সব উনি অ্যারেঞ্জ করেন। ওনাকে গেটে পেলাম মাল ভর্তি একটা ভ্যানে। এখানে মূলত কোনো গাড়ি আসে না, কারণ এখানকার রাস্তাঘাট খুবই খারাপ। আলী জিনিসপত্রগুলো নামিয়ে ভ্যান চালককে ভাড়া মিটিয়ে দিয়ে বিদায় করলো। আলী আমার সমবয়সী হবে। আমাকে জিজ্ঞেস করলো, আপনি কে? আমি হালকা হেসে বললাম, পুতুলের জামাই। আলী অবাক হয়ে বলে, পুতুল বলবেন না, নিশু বলবেন। পুতুল বললে নিশু আর সাহেব রাগ করেন। আমি অবাক না হয়ে পারলাম না, তারপরও কিছু বললাম না। আমি আর আলী একসাথে বাড়ির ভেতরে প্রবেশ করি। খান সাহেব আমাকে দেখে এগিয়ে এসে জামাই বলে সম্বোধন করলো। আমাকে বসতে বলে তিনিও বসলেন। আলী আমার ব্যাগপত্র রুমে রেখে এসে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আমার সামনে পুতুলটা বসা, পরনে লাল শাড়ি, মানে বিয়ের শাড়ি পরে আছে। কি অদ্ভুত পুতুলটা! বিয়েতে মেয়েরা যেমন সাজে তেমনি পুতুলটাও সেজেছে, মানে আমার হবু বউ। আলী পুতুলটার সামনে এসে বলে, মামুনি কেমন আছো? আজ মন ভালো তো? পুতুলটা কোনো উত্তর না দিলে আলী আমাকে বলে, নিশো মামুনি অনেক লাজুক, তাই লজ্জা পাচ্ছে। আমি তো আলীর কথা শুনে অবাক হয়ে রইলাম। এছাড়া আমার আর করার কিছুই নেই। খান সাহেব আলীকে বলে, কাজী সাহেবকে খবর দিয়েছিস তো? আলী বলে, জি সাহেব, উনি রাত 10টার আগেই চলে আসবে। খান সাহেব বলে, আর বাসর রাত? আলী বলে, আমি যাবার আগে সব ঠিকঠাক করে দেব। ফুলও নিয়ে এসেছি, গোলাপ, রজনীগন্ধা আর বেলি ফুল। আমি ওনাদের কথা শুনে হাঁ হয়ে তাকিয়ে আছি। পুতুলের সাথে বাসরাত করি কিভাবে? এই নিয়ে তো কারোর কোনো আইডিয়া থাকার কথা না। আজ আকাশ খুবই মেঘলা, যে কোনো মুহূর্তে ঝড় উঠতে পারে। দমকা হাওয়া বইছে খুব, তার সাথে তাল মিলিয়ে ধুলোবালি উঠছে। এদিকে আমার মনের জানালাতে ভয়ের করাঘাত হচ্ছে নিষ্ঠুরভাবে। আলীকে দেখলাম নিশুর রুমে বাসর সাজাচ্ছে। দেয়ালে পেরেক মারার শব্দ হচ্ছে ঠুকঠাক। রজনীগন্ধার মালা সাজানোর পরিকল্পনায় একে একে দেয়া হচ্ছে ফুলের শাড়ি। আস্তে আস্তে ফুটে উঠছে ফুলসজ্জার বাস্তবিক চিত্র। পরিকল্পনা মতোই এগোচ্ছে তার কাজ। আমি পাগল না এরা পাগল, কিছুই বুঝে আসছে না আমার। বুঝে আসছে না এই বাড়ির নীরব সুর। আলী কিভাবে একটা পুতুলের বাসরঘর তৈরি করতে পারে? পুতুল কি আর বোঝে বাসরঘরের মানে? কে এই পুতুল? কেন তার নাম নিশু? নিশুর এমন কি ঘটেছিল যার কারণে সবাই পুতুলকে নিশু বলে জানে? এই প্রশ্নগুলোর উত্তর একমাত্র আলী দিতে পারে আমাকে। এতক্ষণ ধরে আমি বাসর ঘরে বসে আলীর কাজ দেখছিলাম। একটা হতাশার নিঃশ্বাস ফেলে ভাবনার রেশ কাটলো আমার। নিশ্চয়ই আলীর সাথে এবারের পুরনো সম্পর্ক রয়েছে, না হলে কি কেউ এমন উদার মনে কাজ করতে পারে? আলীকে কথার ফাঁদে ফেলার জন্য বললাম, জানো আলী, আমার এক বন্ধু আছে যে কিনা অবিকল তোমার মতো। তার নাম কি জানো? আলী সিপটিপিন রজনীগন্ধায় আঠিয়ে বলে, কি নাম জামাই সাহেব? আমি বললাম, তার নাম হৃদয়। জানো, সে আমার এত ভালো বন্ধু যে আমাকে সবসময় দুশ্চিন্তা থেকে বাঁচায়। আলী বলে, তাই নাকি? আমি বললাম, সে থাকলে আমার কোনো চিন্তাই ছিল না। পুতুলের ব্যাপারে সবকিছু উদ্ঘাটন করে আমাকে জানাতো। আলী বলে, কি জানতে চান? আমি আপনাকে সাহায্য করতে পারি। আমি বললাম, আমি জানতে চাই পুতুলটার সম্পর্কে। তোমরা সবাই জীবিতর মতো পুতুলটাকে ভাবছো কেন? আলী বলে, দেখেন, আমিও আপনার মতো কিছু জানি না। আমিও আপনার মতো নিয়োগপ্রাপ্ত। আমার এগ্রিমেন্টে লেখা ছিল পুতুলের সাথে জীবিতদের মতো আচরণ করা, আমি তাই পালন করছি। আমি বললাম, সত্যি তুমি কিছু জানো না, নাকি আমাকে বলতে চাচ্ছ না? যদি সত্যি কিছু জেনে থাকো আমাকে বন্ধু মনে করে বলো, আমি কাউকে বলবো না। আলী বলে, আমি 5 বছর ধরে এখানে কাজ করছি। আমিও আপনার মতো সবকিছু জানার আগ্রহ করেছিলাম,
কিন্তু কখনোই সুযোগ পাইনি। তবে একদিন সাহেব খুব ড্রিঙ্ক করেছিল। আমি তাকে প্যাক বানিয়ে দিচ্ছিলাম। মনে মনে ভাবলাম এই সুযোগ কিছু জানার। সাহেবকে বলি, সাহেব ও সাহেব, একটা কথা জিজ্ঞেস করব, যদি আপনি অনুমতি দেন। সাহেব বলে, করো। আমি বললাম, আপনি রাগ করবেন না তো? সাহেব বলে, আরে না, বল। আমি বললাম, পুতুলটাকে কেন আপনি জীবিত মেয়ে ভাবেন? প্রশ্নটা শোনা মাত্রই উনি একদম চুপ হয়ে যান। তার এত নেশা, প্রশ্ন শোনা মাত্রই হাওয়া হয়ে গেল। এটা দেখে আমি ভীতু হয়ে গেছি। তার চেহারায় অদ্ভুত এক রং ফুটে উঠেছে। তার চেহারা দেখে বুঝতে পারছিলাম না তিনি কি রাগী তো নাকি স্বাভাবিক আছেন। 5 মিনিট চুপ থেকে তিনি বলেন, আমি আর আমার ওয়াইফ বিয়ের পর সুখে শান্তিতে বসবাস করছিলাম। আমাদের লাভ ম্যারেজ হয়েছিল। বিয়ের 12 বছর সন্তানবিহীন থেকেও ভালোবাসার কমতি ছিল না। রাবেয়ার হাসি খুশিতে আমাদের এই মহলটা সারাক্ষণ মেতে থাকতো। কিন্তু তবু একটা শূন্যতা কাজ করতো দুজনের মনে। সন্তান না থাকলে যা হয় একদম তাই। একদিন আমাকে বাইরের একটা মেয়ের সাথে কথা বলতে দেখে ফেলে আমার স্ত্রী। সে পুরো রাত কান্নাকাটি করলো। তার কারণ জিজ্ঞেস করলে সে বলে, আমি মা হতে পারবো না, তাই তুমি আমাকে ছেড়ে দেবার প্ল্যান করছো। তার কথায় আমার মন হু হু করে কেঁদে উঠল। কিন্তু আলী, ওই মেয়েটি আমার এক নিকট আত্মীয় ছিল। তার সাথে আমার স্ত্রীর অনেকবার দেখা হয়েছে। আসলে সন্তানের শূন্যতা তাকে কুরে কুরে খাচ্ছিল। তাই সে সন্দেহ করতো আমাকে, অন্য চোখে দেখতো আমাকে। তারপর অনেক ডাক্তার দেখালাম, অনেক কবিরাজ দেখালাম, শুধু একটা সন্তানের আশায়, কিন্তু বারবার ব্যর্থ হয়েছি। এরপর একদিন শুনলাম রাবেয়া মা হতে চলেছে। কথাটা শুনে যে কতটা খুশি হয়েছি তা বলার বাহিরে। সেদিন দুজনে জায়নামাজে বসে সারা রাত সেজদা দিয়ে কেঁদেছিলাম, শুধু আল্লাহকে শুকরিয়া জানাতে। এত খুশি ছিলাম বলার বাহিরে। কিন্তু রাবেয়া আমাকে বলেনি এই সন্তান নিলে তার জীবন বিপন্ন হবে। সে জানায়নি যে কোনো একজনকে বাঁচানো যাবে। সে নিজে ডকুমেন্টসে সিগনেচার করেছে মেয়েকে বাঁচানোর জন্য। তার জীবনকে বিলিয়ে দিয়েছে আমাদের মেয়ের জন্য। অথচ আমি এর কিছুই জানতাম না। জানলে হয়তো এমনটা হতো না। নির্দিষ্ট সময়ে নিশুর জন্ম হলো। সে কাঁদছিল খুব। শেষবার রাবেয়া নিশুকে কোলে নিয়ে নিশু বলে জড়িয়ে ধরে কান্না করে দেয়। মেয়েকে বুকের দুধ খাওয়ানোর সময় হসপিটালে মারা যায় আমার স্ত্রী। সেই সাথে হারিয়ে যায় আমার জীবন সঙ্গিনী। সেদিন রাতে সাহেব অনেক কান্না করেছিল। কথাগুলো বলে আলীর চোখ ছলছল করছিল জলে। আলীর কথা শুনে আমার চোখ ভিজে উঠেছিল। আমি বললাম, তারপর কি হলো আলী? আলী উঠে দরজাটা বন্ধ করে দিল। তারপর আমার পাশে বসে ফিসফিস করে বলে, তারপর কান্না শেষে আবার সাহেব বলে, নিশুর আর আমার জীবন সুন্দরভাবে চলে যাচ্ছিল। নিশুর যখন 10 বছর, তখন বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান পালন হচ্ছিল। বন্ধুদের সাথে খেলছিল সেদিন। চারিদিকে বেলুনে বেলুনে সাজানো হয়েছিল। আমি খুব ব্যস্ত ছিলাম। নিশুর হাতে ছিল ওর মায়ের কিনে দিয়ে যাওয়া পুতুলটা। সেটা নিয়ে সবসময় থাকতো সে। পুতুলটাকে খুব ভালোবাসতো সে। নিশু তার বন্ধুদেরকে নিয়ে খেলছিল কুয়াটার পাশে। খেলতে খেলতে পিছনের দিকে তাকিয়ে দৌড়চ্ছিল। বন্ধুরা তাকে ছোঁয়ার চেষ্টা করছিল। তার হাসির শব্দ শুনছিলাম ভেতর থেকে। কিন্তু হঠাৎ তার হাসির শব্দ বন্ধ হয়ে যায়। আমার আদরের মেয়েটি হোঁচট খেয়ে পড়ে যায় কুয়োর মাঝে। বাড়ির সবাই দৌড়ে গিয়েছিল। আমিও নিশু বলে চিৎকার করে দৌড়ে গেলাম। কিন্তু শুধু কুয়োর পাশে পড়ে আছে পুতুলটা। আলী এইটুকু বলে থমকে গেল। আমি আবার বললাম, না মানে তারপর কি হলো? আর কিছু বলেছিল? আলী বলে, না জামাই, আর কিছু বলেনি। তার কবরটা দেওয়া আছে বাড়ির পশ্চিম পাশে। বাড়ির পশ্চিম পাশে গেলে নিশু নামের কবরটা দেখতে পাবেন। সব শুনে আমি ভাবলাম, হয়তো তারপর থেকে পুতুলটার মাঝে খান সাহেব নিজের মেয়েকে দেখতে পান। হয়তো তিনি এখনো বিলিভ করেন যে তার মেয়ে মারা গেছে। এইসব নিয়ে ভাবতে ভাবতে রাত হয়ে যায়। সামনের রুমে বসে আছি আমি, পরনে পাঞ্জাবি, গোসল করে জামাই সেজে বসে আছি। কার সাথে বিয়ে হলো সেটাতে আমার কিছু যায় আসে না। আপাতত টাকা আমার খুব প্রয়োজন। আমার পাশে পুতুলটি বউ সেজে বসে আছে। অনেক সুন্দর লাগছে তাকে। জীবন্ত হলে যে কেউ প্রেমে পড়ে যেত। তাছাড়া আমার কোনো যোগ্যতা থাকতো না তার কাছে আসার। খান সাহেব এসে বলে, বাবা তুমি কি প্রস্তুত আমার মেয়েকে বিয়ে করতে? আমি আশ্বাস দিয়ে বললাম, জি স্যার, আমি প্রস্তুত। তিনি মুচকি এসে বলে, আরে আমাকে স্যার কেন বলছো? আমি তো এখন তোমার বাবা। বাবা বলো, স্যার নয়। আমি বললাম, ওকে বাবা, আমি প্রস্তুত বিয়ে করতে। খান সাহেব বলে, মনে একটু শান্তি পেলাম। কাজী সাহেবকে নিয়ে আলী আসছে। আমার আর কোনো চিন্তা থাকলো না। বুঝলে তারেক, বাবা হলে যে কত চিন্তা মেয়ের বিয়ে নিয়ে, তার বলতে অনেক চিন্তা। এখন আমি মুক্তি। আমার একমাত্র মেয়ের বিয়ে নিয়ে আর ভাবতে হবে না আমাকে। এদিকে ফোনটা বেজেই চলেছে। ইমুতে ফোন এসেছে। আমি বেশ বুঝতে পারছি রুহি ফোন করছে। আমি বারবার ফোন কেটেই চলেছি। খান সাহেব বলে, বাবা ফোনটা রিসিভ করছো না কেন? রিসিভ করো, কোনো প্রবলেম নেই। আমি বাধ্য ছেলের মতো ফোনটা রিসিভ করলাম। মোবাইল কানে দিতেই রুহি কান্না করে বলে, তারেক আমি শেষ। আমার বিয়েটা আর আটকাতে পারলাম না। আমার বিয়ে ডেট ফিক্স হয়ে গেছে। আমি মুচকি হেসে বললাম, ও তাই নাকি? আমার কথার ভঙ্গিমা দেখে রুহি বলে, ও তাই নাকি? এটার মানে কি? তুমি কিছু বলছো না যে? ও বুঝেছে, বিদেশে নতুন কাউকে পেয়েছো। এখন তো আর আমাকে ভালো লাগবে না। শোনো তারেক, যদি আমি ছাড়া জীবনে কাউকে চিন্তা করো, তাহলে আমি নিজে খুন হয়ে তোমার নামে সুইসাইড নোট লিখে যাব। আমি স্বাভাবিকভাবে বললাম, ও তাই? রুহি চেঁচিয়ে বলে, আমার বিয়ে আগামী মাসে 15 তারিখ। আর তুমি বলছো ও তাই? তোমার হাতে আর মাত্র 14 দিন সময় আছে। তুমি যদি এই 14 দিনে কিছু একটা না করো, তাহলে আমি বিষ খেয়ে আত্মহত্যা করব। আর আসামি দেব তোমাকে। বলবো তুমি আমার সর্বোচ্চ কেড়ে নিয়ে প্রতারিত করে বিয়ে করনি, তাই আত্মহত্যা করেছি। তখন বুঝবে প্রেম কি জিনিস।
আমি তাকে কিছুই বলতে পারছি না। তার বিয়ের কথা শুনে বুকের ভেতরটা হু হু করে উঠল। আমার এখন খুব কান্না পাচ্ছে। আমি নিজের কান্না সামলে তাকে বললাম, না মানে চিন্তা করো না, আমি তার আগে কিছু একটা ব্যবস্থা করব। আমি এখন কাজে আছি, পরে কথা বলছি, বাই। আমি অনিচ্ছা সত্ত্বেও ফোনটা কেটে দিলাম। ফোনটা হাতে নিয়ে আনমনা হয়ে সামনের দিকে এক পলকে তাকিয়ে রইলাম। আমার মাথায় টুপি পরা। টুপিটা মাথায় রেখে মিথ্যে বলে নিজেকে খুব বড় অপরাধী মনে হচ্ছে। রুহি আমাকে অনেক ভালোবাসে। তাকে হারানো মানে পৃথিবী হারানো। আমার হতাশ মাখা মুখ দেখে পুতুল বাবা বলে, জামাই কোনো সমস্যা? আমি সুযোগটা কাজে লাগালাম। আমি আবার মিথ্যের আশ্রয় নিলাম। আমি বললাম, না মানে বাবা, আসলে আপনাকে তো বলেছি আমার বোনের বিয়ের কথা। তো এখন? না মানে বাবা, ছেলেপক্ষ বলছে আগামী সপ্তাহের মধ্যে বিয়ের ব্যবস্থা না করলে ছেলে অন্য জায়গায় বিয়ে করে নেবে। কিন্তু আমার পুতুল বাবা বলে, কিন্তু কি? আমি বললাম, না মানে বাবা, সত্যি বলতে বিয়ের জন্য কোনো টাকা আমার কাছে নেই। টাকা ছাড়া বিবাহ দেই কি করে? আমি মিথ্যে চোখ মুছতে থাকলাম। আমি বললাম, বোনটাকে বুঝি ভালো করে বিয়ে দিতে পারলাম না। আমার কথা শুনে খান সাহেব হো হো করে হেসে উঠে বলে, সামান্য এই ব্যাপার? আমি বললাম, আপনার জন্য সামান্য হতে পারে, কিন্তু আমার মতো গরিবের জন্য এটা অসামান্য। বিদেশে যাওয়ার জন্য সবকিছু বন্ধক রেখে এসেছি। বিক্রি করে যে বোনকে বিয়ে দেবো সেই উপায়ও নেই। তিনি পকেট থেকে চেক বই বের করে সই করলেন। তারপর আমার হাতে দিয়ে বললেন, এই নাও, যত অ্যামাউন্ট তুমি লিখে নিতে পারো। আমার টাকাই মানে তোমার টাকা। তুমি আমার একমাত্র মেয়ের জামাই বলে কথা। আমি চেকটা হাতে নিলাম, কিন্তু আমার হাত প্রচণ্ড রকমের কাঁপছে। আমি চেক বই ওনাকে ফিরিয়ে দিয়ে বললাম, বাবা, আমার এত টাকার দরকার নেই। আমি আপনাকে আমার মায়ের অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি। ওই নাম্বারে শুধু 1 লাখ টাকা পাঠালেই হবে, তার বেশি নয়। ছেলে পক্ষের কোনো ডিমান্ড নেই, শুধু বিয়ের খরচটা দিলেই হবে। প্লিজ আমার কথাটা রাখুন। আমার বাড়তি কোনো টাকা চাই না, আপনারাই আমার সব। তিনি আমার লোভহীনতা দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন। তিনি বলেন, সত্যি আমার মেয়ে তোমাকে পছন্দ করে ভুল করেনি। তুমিই আমার মেয়ের যোগ্য। উনি চেকটা ছিঁড়ে ফেলে দিলেন। তারপর আমার থেকে মায়ের অ্যাকাউন্ট নাম্বার নিলেন। তিনি বলেন, কালকে আমি টাকা পাঠিয়ে দেব। তোমার মাকে বলে দাও চিন্তা না করতে। আমি খুশি হয়ে SMS করেছিলাম মাকে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে দরজার ঘন্টার আওয়াজ। তার মানে আলী চলে এসেছে কাজী সাহেবকে নিয়ে। নিস্তব্ধতা ভর করছে আমার মাঝে। পুতুলটার দিকে তাকিয়ে দেখি পুতুলটা আমার দিকে তাকিয়ে আছে। নিশুর বাবা দরজা খুলতে কাজী সাহেবকে নিয়ে ভেতরে এলো আলী। আমি সালাম দিলাম। কাজী সালামের উত্তর দিয়ে সোফায় বসলেন। তারপর বিয়ের সব ডিটেলস এক এক করে লিখলেন। নিশুর বাবাকে বলে, কনেকে নিয়ে আসেন। নিশুর বাবা পুতুলটাকে কোলে নিয়ে গেলেন কাজীর সামনে। কাজী সাহেব পুতুলটাকে দেখে বলেন, আরে পুতুল নয় জনাব, আপনার মেয়েকে নিয়ে আসুন। নিশুর বাবা বলে, এটাই আমার মেয়ে। আজ নিশু মামুনির বিয়ে, আপনি বিয়ে পড়ান। কাজী সাহেব কিছুক্ষণ হাঁ করে থেকে তারপর হাসতে শুরু করেন। কাজী বলে, মস্করা করার সময় পেলেন না, এই বুড়ো বয়সে আমাকে হাসাবেন? নিশুর বাবা বলে, আমি সত্যি বলছি, এটাই আমার মেয়ে। এবার আলী বলে, আপনার বিয়ে পড়ানো দরকার, আপনি বিয়ে পড়ান। হেসে বিপদে পড়বেন না। বিপদের কথা শুনে কাজী গম্ভীর হয়ে গেলেন। হয়তো খারাপ কিছুর ইঙ্গিত পেয়েছেন। কাজী বলে, পুতুলের সাথে বিয়ে, এটা কি করে সম্ভব? সে তো কবুল বলতে পারবে না। নিশুর বাবা বলে, ভাবুন মেয়ে বোবা। কাজী বলে, কিন্তু বোবা মেয়েরা তো সই দিতে পারে, পুতুলটা কি আর সই দিতে পারবে? নিশুর বাবা বলে, আমার মেয়ে পড়াশোনা করেনি, সে টিপসই দেবে, তার হাত তো আছে। কাজী বলে, না, এই বিয়ে আমি পড়াতে পারবো না। এটা আমার ধর্মে যায় না। বিয়ে হতে হলে অবশ্যই মানুষ হতে হবে, নয়তোবা এই বিয়ে জায়েজ হবে না। নিশুর বাবা বলে, কোন হাদিসে আছে মানুষ হতে হবে? জিনেরাও তো বিয়ে করে, আপনাকে তো বিয়ে পড়াতেই হবে, নইলে তো এখান থেকে যেতে পারবেন না। কাজী বলে, কি ভয় দেখাচ্ছেন? নিশুর বাবা বলে, না, সাবধান করছি। যদি না মানেন তাহলে ডয়ার থেকে আমার পিস্তলটা নিতে বাধ্য হব। অযথা ঝামেলা করবেন না। বিয়েটা পড়িয়ে 5 গুণ টাকা নিয়ে চলে যান, এটা আপনারই ভালো। এবার আমি কাজী সাহেবকে বললাম, প্লিজ কাজী সাহেব, বিয়েটা পড়ান। আমি বিয়ে করতে পারলে আপনি কেন পড়াতে পারবেন না? কাজী সাহেব বড় বড় চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ ভেবে নিয়ে বলে, তাহলে দেনমোহর কত লিখব? নিশুর বাবা বলে, লিখুন 20 লক্ষ টাকা। আমি লজ্জিত হয়ে নিচের দিকে তাকিয়ে রইলাম, কারণ কম বেশি কোনো টাকায় আমার গণ্ডির মধ্যে পড়ে না। কাজী সাহেব বিয়ে পড়াতে লাগলেন। আমাকে বলে, তুমি কি একটা পুতুলকে বিয়ে করতে রাজি? তাহলে বাবা 3বার কবুল বলো। আমি লজ্জিত মুখ নিয়ে বললাম, কবুল কবুল কবুল। মেয়েকেও একই কথা বলতে যাবেন, কিন্তু পুতুল দেখে নিজেকে সামলে নিলেন। তিনি আমার হাতে সাইন আর পুতুলের হাতে টিপসই নেন। তারপর তিনি মুনাজাত ধরে বলেন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, এই বিয়ের উসিলায় আমাদের সবার গুনাহ মাফ করে দাও। আমরা সবাই মুনাজাতে বলতে থাকলাম, আমিন। তিনি আবার বলে, হে আল্লাহ, তোমার মাসুম 2 বান্দা তোমার নির্দেশ মোতাবেক, নিয়ম মোতাবেক বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছে। তুমি তাদের বিবাহকে শাহী দরবারে কবুল করো। আমি আসতে বললাম, আমিন। এদিকে খান সাহেব আর আলী অনেক জোরেই বলে, আমিন। কাজী সাহেব আবার বলে, হে আল্লাহ, এই বর স্ত্রীকে সকল বালা মুসিবত থেকে রক্ষা করো এবং তাদের মনের চাওয়া পাওয়া পূরণ করো। তারপর দোয়া দুরুদ পরে মুনাজাত শেষ করেন। আমি উঠে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে সালাম দিলাম। নিয়ম অনুযায়ী সবাইকে মিষ্টিমুখ করানো হলো। তারপর নিশুর বাবা পুতুলের হাত আমার হাতে দিয়ে বলে, বাবা, অনেক কষ্টে আমি আমার মেয়েকে বড় করেছি, আমার মেয়ের মনে কষ্ট দিও না। আমি বললাম, আচ্ছা বাবা। তিনি এবার আরো জোরে কেঁদে উঠে বলেন, তুমি ওয়াদা দাও আমার মেয়েকে ছেড়ে কখনো কোথাও যাবে না, ওয়াদা দাও আমাকে। আমি বললাম, আমি ওয়াদা করছি আপনার মেয়েকে ছেড়ে আমি কোথাও যাব না।
তিনি পুতুলটাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলেন। তিনি বলেন, কাঁদিস না মা, এভাবে সবাইকে একদিন পর করে চলে যেতে হয়, কিন্তু তুই তো কোথাও যাচ্ছিস না, এখানেই আছিস, কাঁদিস না মা। আমি আমার বইয়ের মুখের দিকে তাকিয়ে দেখলাম, সত্যি পুতুলটার চোখ দুটো যেন অশ্রু ভেজা। দৃশ্যটা দেখে শরীরটা কেমন যেন ছমছম করে উঠল। এদিকে সবকিছু দেখে কাজী সাহেব থ হয়ে রইলেন। মনে হচ্ছে এখনই মাথা ঘুরে পড়ে যাবে। উনি আলীকে বলেন, আমার মাথা ঘুরছে, আমাকে একটু ধরো। আলী ওনাকে ধরে উঠিয়ে বাইরে নিয়ে গেলেন। শুরু হলো আমার জীবনের নতুন অধ্যায়। এরপর প্রতিনিয়ত ঘটতে থাকবে আমার সাথে নতুন নতুন ঘটনা। প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে মানুষ ভাবে এক, হয় আরেক। আমি ভেবেছি কি, আর আমার সাথে হলো কি। চলুন মূল গল্পে যাওয়া যাক। রাত প্রায় 12টা বাজে। আমি বারান্দায় পায়চারি করছি। পুতুলটা ফুলের মাঝখানে ইয়া বড় ঘুমটা দিয়ে বসে আছে। কিন্তু আমার ভেতরে যেতে ভয় লাগছে প্রচণ্ড। পেছন থেকে জামাই বলে ডাক পেতেই আমি চমকে উঠলাম। পেছনে তাকিয়ে দেখে আমার শ্বশুর এক গ্লাস দুধ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি বলেন, বাবা এখানে দাঁড়িয়ে আছো কেন, ঠান্ডা লেগে যাবে তো। আমি বললাম, না মানে এমনি। আমার হাতে দুধের গ্লাসটা দিলে আমি বাধ্য ছেলের মতো গ্লাসটা হাতে নিয়ে বাসর ঘরে প্রবেশ করলাম। মনের অনিচ্ছা থাকা সত্ত্বেও বাধ্য হলাম দরজার ছিটকানি আটকাতে। দুধটা খাবো না খাবো না দ্বন্দ্বে পড়ে গেলাম। পরে খাবো বলে রেখে দিলাম। আমার চোখ পুতুলটার দিকে গেল, ইচ্ছে করছে দেখতে, তাই ঘুমটা সরিয়ে দিলাম। কেমন যেন লাজুক ভাব ফুটে উঠেছে পুতুলটার মুখে। হঠাৎ করে মনে হলো পুতুলটা যেন নড়ে উঠল। পুতুলটা নড়াচড়া দেখে আমি আটকে উঠি। পরে নিজেকে বুঝ দিলাম, জানালা খোলা, সেখান থেকে বাতাস এসে হয়তো পুতুলটাকে নাড়িয়ে দিয়েছে। পুতুল কি আর নিজে থেকে লড়তে পারে? যেহেতু পুতুলটা ওজনে হালকা, তাই হালকা বাতাসে নড়াটাই স্বাভাবিক। আমি পুতুলটার চেহারা 2 হাত দিয়ে ধরলাম। এই প্রথম ওকে ছুঁয়ে দেখলাম। কেমন মসৃণ ও নরম চেহারা, ভীষণ মায়া লাগছিল, তাই ছুঁয়ে দিলাম। বউ যেভাবে বসে ঠিক সেভাবে কুজো হয়ে বসেছে পুতুলটা। পুতুল হোক, কিন্তু এখন সে আমার বউ। তাই আমি বললাম, দেখো নিশু, জানি তোমার মাঝে কোনো জীবন নেই। এই বাড়িতে কি হচ্ছে সেটাও আমি জানি না। শুধু জানি দারিদ্র্যের শিকলে আবদ্ধ হলে মানুষ মরা লাশকেও বিয়ে করে। সেই শিকলে আবদ্ধ হয়ে আমি তোমাকে বিয়ে করেছি। জানি না এটা তোমার বাবার কোনো পাগলামি না কোনো খেলা, কিন্তু বিধাতা তো আমার সাথে অনেক আগেই খেলেছে। যখন আমার মাকে কেড়ে নিয়েছিল তিনি। বুঝ হবার পর যখন মাকে চিনবো, মাকে মা বলে ডাকবো, ঠিক তখন আমার মায়ের লাশ আমাকে দেখতে হয়। স্কুল থেকে ফিরে এসে দেখি আমার মা উঠোনে লম্বা হয়ে শুয়ে আছে। আমি মাকে অনেক ডেকেছিলাম, কিন্তু আমার মা সাড়া দেয়নি। সেদিন আমি অনেক কেঁদেছি। কিছুদিন যাবার পর সৎমা ঘরে এলো। তার মাঝে নিজের মাকে দেখতে পাই। সেদিন আমি শেষ হাসা হেসেছিলাম। আস্তে আস্তে সৎ মায়ের আসল চেহারাটা বেরিয়ে আসলো। বাবার সামনে খুব আদর করতো, আর বাবা চলে গেলে চাকরের থেকেও খারাপ ব্যবহার করতো আমার সাথে। এমনকি কিছু না করলেও মারতো আমাকে, কিছু বলতাম না আমি। কারণ আমার মা বলেছিল, বড়দের শাসনই বড় আদর। আমার জীবনটা অনেক কষ্টে কেটেছে নিশু, অনেক কষ্টে। তোমাকে বিয়ে করার একটাই কারণ, আমার মতো যেন আমার ছোট বোনটার জীবন না হয়, তাকে যেন কোনো কষ্ট সহ করতে না হয়। আমি শুধু তার মুখের হাসি দেখতে চাই। এর চেয়ে একটা ভাইয়ের আর কি চাওয়ার আছে বলো? পুতুলটা নীরবে আমার দিকে তাকিয়ে আমার কথা শুনে যাচ্ছে। হয়তো আমার কষ্টে সেও পাথর হয়ে গেছে। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। চারিদিক অন্ধকার। দক্ষিণের জানালা খোলা থাকায় বাইরের বিদ্যুৎ চমকানোর আলো এসে পড়ছে পুতুলটার মুখে। এক ভয়ানক চেহারা জন্ম নিচ্ছে পুতুলটার মুখে। আমি দুটুকু খেয়ে হেলান দিয়ে বসে রইলাম। হঠাৎ মাথা যেন কেমন ঝিমঝিম করছে, চোখের পাতা ভারী হয়ে আসছে। কেমন যেন নেশা নেশা মনে হচ্ছে, মদ খেলে যেমন হয়। সবকিছু যেন নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। পুতুলটার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। সময় কতক্ষণ অতিবাহিত হয়েছে বলতে পারবো না, কারণ আমি কেমন যেন নেশা চুর হয়ে শুয়ে আছি। হঠাৎ বুকের উপর কেমন যেন ভারী ভারী কিছু একটা ঠেকলো, যেন মনে হচ্ছে কেউ আমার উপর শুয়ে আছে। অনুভব করতে পারছি, কিন্তু চোখ খুলে দেখার মতো অবস্থায় আমি নেই। একটু পরেই শুরু হলো আমার উপর আদরের বর্ষণ। কেউ যেন আমার ঠোঁটে ঠোঁট রেখে কিস করছে, আমার গালে কিস করছে। আমার 2 গাল চেপে ধরেছে 2 হাতে। আমার নাকে নাক ঘেঁষে আমার ঠোঁটে গভীর চুম্বন করে। ধীরে ধীরে পাঞ্জাবের বুদাম খুলে বুকের উপর হাত বুলাতে থাকে। বুকের পশমগুলো আস্তে আস্তে নাড়াতে থাকে। সেখানে টুপ টুপ করে কয়েকটা কিস করে, তারপর মাথা রেখে শুয়ে থাকে। আমি এসবের কিছুই জানি না। ঘুমের ঘরে কি হচ্ছে আমার সাথে কে জানে, নাকি আমি আবারও স্বপ্ন দেখছি। হঠাৎ অনুভূতিটা হাওয়া হয়ে গেল। মানে যে এসেছিল সে চলে গেছে। আমি কিছুই দেখিনি, শুধু অনুভব করেছি ঘুমের ঘরে। জানি না কি হচ্ছে। সকালে জানলা দিয়ে সূর্যের আলো মুখে পড়তেই ঘুম ভেঙে গেল। বাইরে পাখির ডাক শোনা যাচ্ছে। ঘুম ভাঙলেও চোখ খুললাম না। মাথাটা কেমন জানি ঝিমঝিম করছে। হঠাৎ বুকে নরম কিছু ছোঁয়া পাচ্ছি। কোলবালিশ জাতীয় কিছু হবে, সেটা ভেবেই চোখ বন্ধ করে জড়িয়ে ধরেছি। এভাবে আধা ঘন্টার মতো ছিলাম। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে আপন জিনিসটাকে জড়িয়ে আছি। এমন অদ্ভুত ছোঁয়া বলার বাহিরে। কিছুক্ষণ পর চোখ মেলে বুকের দিকে তাকাতেই আমার হুঁশ উড়ে গেল। আমার হাত পা থরথর করে কাঁপতে লাগলো। এই আমি কি দেখছি? কি হচ্ছে এসব আমার সাথে? কিছু মাথায় আসছে না। এরপর যা হলো। আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।